সেদিন রাতে খালাকে একা পেয়ে বুকের ভেতরটা কেমন যেন থুকপুক করছিল। ঘড়ির কাঁটা টিকটিক করে রাত গভীর থেকে গভীরতর হচ্ছিল, আর আমাদের দুজনের মাঝে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত নীরবতা, এক অচেনা আবেগ। প্রতিটি নিঃশ্বাসে মিশেছিল এক নিষিদ্ধ গন্ধ, প্রতিটি দৃষ্টিতে লুকানো ছিল এক অকথিত গল্প। আমি জানতাম এই রাতটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয়তো চিরদিনের জন্য বদলে দেবে সবকিছু। এই খেলাটা ছিল আগুনের সাথে খেলার মতো, যেখানে জেতা হারা বলে কিছু ছিল না, ছিল শুধু পুড়ে যাওয়ার ভয় আর কাছাকাছি আসার তীব্র আকাঙ্ক্ষা। ল্যাবনি স্টোরির সকল শ্রোতাবন্ধুকে জানাই উষ্ণ অভ্যর্থনা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটি শোনার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের নতুন গল্পগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। আমার নাম আরিফ। আমি তখন সবেমাত্র কলেজে পা দিয়েছি, তারুণ্যের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক স্বপ্নচারী যুবক। আমাদের পরিবার ঢাকায় থাকলেও আমি প্রায়শই আমার মায়ের পিস্তুত বোন অর্থাৎ আমার খালা সাদিয়ার বাসায় যেতাম। খালা সাদিয়া থাকতেন ধানমন্ডিতে একটি সুন্দর ফ্ল্যাটে। খালা ছিলেন রূপবতী, শান্ত এবং এক অসম্ভব মায়াবী নারী। তার চোখ দুটোতে সবসময়ই কেমন যেন এক বিষণ্ণতা লেগে থাকত, যা আমাকে ছোটবেলা থেকেই খুব টানত। খালা সাদিয়ার বিলিমে ছিল আমার থেকে প্রায় 10 বছরের বড় এক ব্যবসায়ী তানভীর সাহেবের সাথে। তানভীর সাহেব বেশিরভাগ সময়ই ব্যবসার কাজে চট্টগ্রাম বা রাজস্থানে থাকতেন, ফলে খালা প্রায়শই একাকিত্বে ভুগতেন। আমি যখন প্রথম খালাকে দেখি, আমার বয়স তখন হয়তো 12 বা 13। তার দীর্ঘ কালো চুল, মায়াবী চোখ আর অসম্ভব সুন্দর হাসিটা আমার মনে গভীর ছাপ ফেলেছিল। অন্যান্য আত্মীয়দের ভিড়েও তিনি ছিলেন আলাদা, স্বতন্ত্র। তার সান্নিধ্যটা আমার কাছে সব সময় অন্যরকম লাগত। মা প্রায়শই আমাকে খালাদের বাসায় পাঠিয়ে দিতেন, কারণ খালা নাকি একা থাকেন। মায়ের এই আদেশটা আমি মনে মনে খুব উপভোগ করতাম। খালা আমাকে দেখলে খুব খুশি হতেন, আমার জন্য কত ধরনের পছন্দের খাবার তৈরি করতেন, গল্পের বই কিনে দিতেন। তার সাথে আমার সম্পর্কটা যেন শুধু খালা ভাগ্নের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল এক বন্ধুত্বের, এক গভীর বোঝাপড়ার। যত দিন যাচ্ছিল, আমার কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখার সাথে সাথে খালার প্রতি আমার অনুভূতিগুলোও যেন বদলে যেতে শুরু করল। তার বিষণ্ণ চোখ দুটোর গভীরে আমি যেন নিজের ছায়া দেখতে পেতাম। তার হাসিটা আমাকে মুগ্ধ করত, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা একাকিত্বটা আমাকে ব্যথিত করত। আমি বুঝতে পারছিলাম, খালা হয়তো তার বিবাহিত জীবনে সুখী ছিলেন না। তানভীর সাহেব হয়তো খালাকে অর্থবিত্ত দিতে পারতেন, কিন্তু তার হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারতেন না। আমি প্রায়শই দেখতাম খালা বারান্দায় চুপচাপ বসে থাকেন, দূরের আকাশে তাকিয়ে কি যেন ভাবেন। আমি কাছে গেলে তিনি মৃদু হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন, কিন্তু সেই স্পর্শে কেমন যেন এক অজানা শূন্যতা অনুভব করতাম আমি। একদিন বিকেলে আমি খালাদের বাসায় গেলাম। তানভীর সাহেব তখন ব্যবসার কাজে সিলেটে। খালা আমাকে দেখে খুব খুশি হলেন। আরিফ, আয় বাবা, কতদিন পর এলি, কেমন আছিস? তার কণ্ঠস্বরে যেন এক ধরনের শান্তি ছিল। আমি খাটের এক কোণে বসে পড়লাম। খালা আমার জন্য চা আর বিস্কুট নিয়ে এলেন। আমরা একসাথে বসে গল্প করতে লাগলাম। আমি আমার কলেজের পড়াশোনা, বন্ধুদের নিয়ে গল্প করলাম। খালা তার নিত্যদিনের একাকিত্ব, তানভীর সাহেবের ব্যস্ততা নিয়ে কথা বললেন। কথার ফাঁকে হঠাৎ করে তার হাতটা আমার হাতের ওপর এসে পড়ল। বিদ্যুতের মতো একটা অনুভূতি আমার সারা শরীরে বয়ে গেল। আমি চোখ তুলে তাকাতেই দেখলাম খালা দ্রুত তার হাতটা সরিয়ে নিলেন, মুখে এক টুকরো লজ্জিত হাসি। সেই মুহূর্তে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি বুঝতে পারলাম, আমার অনুভূতিগুলো শুধু একতরফা নয়। খালার মনেও হয়তো কিছু একটা আছে, যা তিনি প্রকাশ করতে পারছেন না। মাসখানেক পরের ঘটনা। আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়ে ঠিক হলো চট্টগ্রামে। পরিবারের সবাই মিলে কয়েকদিনের জন্য চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করা হলো। খালা সাদিয়াও আমাদের সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তানভীর সাহেবের জরুরি কাজে আটকে যাওয়ায় খালা একা যেতে রাজি হলেন না। আমার মা তখন বললেন, সাদিয়া, তুই একা যাবে কেন? আরিফ তো তোর সাথে যাবে, ওর তো কলেজ ছুটি, কটা দিন তোর সাথে থেকে আসুক। আমিও সানন্দে রাজি হয়ে গেলাম। আমার মায়ের এই প্রস্তাবটা আমার কাছে যেন অপ্রত্যাশিত এক উপহার ছিল। আমি জানতাম এই কয়েকটা দিন খালার সাথে একা কাটানোর সুযোগটা আমার জন্য কি হতে চলেছে। আমরা ট্রেনে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম।
ট্রেনের কামরায় পাশাপাশি বসে আমরা জানালার বাইরে তাকিয়েছিলাম। খালা হালকা গোলাপি রঙের একটি শাড়ি পরেছিলেন। তার খোলা চুল হাওয়ায় উড়ছিল। আমি মুগ্ধ চোখে তার দিকে তাকিয়েছিলাম। খালা হঠাৎ আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কি দেখছিস এত? আমি অপ্রস্তুত হয়ে বললাম, কিছু না খালা, তোমাকে খুব সুন্দর লাগছে। খালা লাজুক হেসে মাথা নিচু করলেন। সেই হাসিটা আমার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগাল। চট্টগ্রামে পৌঁছে আমরা পারিবারিক অতিথিশালায় উঠলাম। বিয়ের অনুষ্ঠান শুরু হতে তখনও 2 দিন বাকি। পরিবারের বাকি সদস্যরা কেনাকাটা আর আত্মীয় স্বজনের বাড়ি ঘোরার পরিকল্পনা করলেন। কিন্তু খালা সাদিয়া আমাকে বললেন, আরিফ, তুই ক্লান্ত, চল আমরা বরং একটু বিশ্রাম নিই, কাল সকালে আমরা সমুদ্র দেখতে যাব। আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সেদিন বিকেলে বাকি সবাই যখন শহরের কোলাহলে ব্যস্ত, আমরা দুজন তখন অতিথিশালার নীরবতায় ডুবেছিলাম। খালা জানালার পাশে বসে একটি বই পড়ছিলেন, আর আমি তার দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিলাম। সূর্যের শেষ আলো তার মুখে এসে পড়ছিল, তাকে এক অপার্থিব সৌন্দর্য দিচ্ছিল। রাতে যখন সবাই ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। খালা আর আমি ততক্ষণে নিজেদের মধ্যে এক অদৃশ্য বাঁধনে বাধা পড়ে গেছি। সেদিন রাতে ডিনারের পর খালা আমাকে তার জীবনের অনেক অপ্রকাশিত কথা বললেন। তার স্বপ্ন ছিল একজন চিত্রশিল্পী হওয়ার, কিন্তু পারিবারিক চাপে তাকে বিয়ে করতে হয়েছিল। তানভীর সাহেবের অর্থ থাকলেও তার ভালোবাসা আর সময় ছিল না। খালা তার একাকিত্বের কথা বলছিলেন, আর আমি মন দিয়ে শুনছিলাম। তার কণ্ঠস্বর ছিল বিষণ্ণ, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যা আমি আগে কখনো দেখিনি। সেই রাতে আমি প্রথম অনুভব করলাম, খালা আমার কাছে শুধু একজন আত্মীয় নন, তিনি আমার হৃদয়ের খুব কাছের একজন, যাকে আমি গভীরভাবে অনুভব করি। পরের দিন সকালে আমরা সমুদ্র দেখতে গেলাম। কক্সবাজারের বিস্তীর্ণ বেলাভূমি, ঢেউয়ের গর্জন আর খোলা হাওয়া যেন আমাদের মনে নতুন এক প্রাণের সঞ্চার করল। খালা সমুদ্রের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েছে। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। খালা, কি ভাবছ? খালা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ভাবছি, জীবনটা যদি এই সমুদ্রের মতো সীমাহীন হতো, তাহলে হয়তো অনেক কিছু বদলে যেত। তার কথায় এক গভীর বেদনা ছিল। আমি তার হাতটা ধরলাম। তার হাতটা ছিল নরম আর শীতল। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে এক অদ্ভুত প্রশ্ন। আমি তার হাতটা আলতো করে চেপে ধরলাম। তিনিও আমার হাতটা ছাড়লেন না। সেই মুহূর্তে আমাদের মাঝে এক নীরব বোঝাপড়া তৈরি হল। সমুদ্রের হাওয়া আমাদের চুল উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর ঢেউয়ের শব্দে আমাদের হৃদয়ের গোপন কথাগুলো যেন মিশে যাচ্ছিল। বিয়ের অনুষ্ঠানে সবাই যখন ব্যস্ত, আমি তখন খালার পাশাপাশি ঘুরছিলাম। তিনি যখন হাসছিলেন, আমার মনে হচ্ছিল যেন পৃথিবীর সব আলো তার হাসিতে এসে পড়েছে। যখন তিনি চুপ করে থাকতেন, আমি তার নীরবতার কারণ জানতে চাইতাম। আমার বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করত, কিরে আরিফ, খালার আঁচল ধরে ঘুরছিস যে। আমি পাত্তা দিতাম না। আমার কাছে খালার সান্নিধ্যই ছিল সবচেয়ে মূল্যবান। বিয়ের অনুষ্ঠান শেষ হল। সবাই যার যার মতো করে ঢাকা ফিরতে শুরু করল। কিন্তু খালার জ্বর আসায় তিনি আরও 2 দিন চট্টগ্রামে থাকার সিদ্ধান্ত নিলেন। আমার মা আমাকে ফোন করে বললেন, আরিফ, তুই সাদিয়ার সাথে থাক, ওর শরীর খারাপ, একা একা কি করে আসবে। আমার বুকটা আনন্দের শিহরণে ভরে উঠল। এটা ছিল সেই সুযোগ যার জন্য আমি মনে মনে অপেক্ষা করছিলাম। অতিথিশালায় তখন আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। বাইরে তখন ঝুম বৃষ্টি, আকাশ মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছিল। খালা জ্বরে কাতর হয়ে বিছানায় শুয়েছিলেন। আমি তার কপালে হাত দিয়ে দেখলাম গা পুড়ে যাচ্ছে। আমি দ্রুত ফার্মেসি থেকে জ্বর কমানোর ওষুধ আর ভেজা তোয়ালে নিয়ে এলাম। খালাকে ওষুধ খাইয়ে তার কপালে ভেজা তোয়ালে দিতে লাগলাম। তার শরীরটা কাঁপছিল। আমি তার পাশে বসে আস্তে আস্তে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। খালা, কেমন লাগছে এখন? খালা চোখ খুললেন। তার চোখগুলো ছলছল করছিল। খুব খারাপ লাগছে আরিফ, আমার কাউকে ভালো লাগে না। তার কথায় এক গভীর শূন্যতা ছিল। আমি তার হাতটা ধরে বললাম, আমি তো আছি খালা, আমি তোমার পাশেই আছি। সেই রাতটা ছিল আমাদের জীবনের এক টার্নিং পয়েন্ট। বাইরে প্রকৃতির তাণ্ডব চলছিল, আর ভেতরে আমাদের হৃদয়ের গভীরে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছিল। খালা ঘুমিয়ে পড়ার পর আমি তার পাশে বসে রইলাম। তার ফ্যাকাশে মুখটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি তার কপালে একটা আলতো চুমু দিলাম। তিনি নড়ে চড়ে উঠলেন, কিন্তু ঘুম ভাঙল না। আমার মনে হলো এই মুহূর্তটা যেন চিরকাল এভাবেই স্থির হয়ে থাকুক। পরের দিন সকালে খালার জ্বর কিছুটা কমল। তিনি দুর্বল শরীর নিয়ে বিছানায় শুয়েছিলেন। আমি তার জন্য গরম স্যুপ বানালাম। তিনি আমার দিকে এক কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালেন। আরিফ,
তুই না থাকলে আমার কি হতো। তার কথায় এক গভীর ভালোবাসা ছিল। আমি তার হাতটা ধরে বললাম, এসব কি বলছো খালা, আমি তো তোমারই সন্তান। যদিও আমার মনে তখন সন্তান সুলভ কোনো অনুভূতি ছিল না। সেই রাতে যখন বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না, খালা আর আমি বারান্দায় গিয়ে বসলাম। আকাশে চাঁদ ছিল না, কেবল তারাদের মিটিমিটি আলো। খালা একটি উষ্ণ শাল গায়ে জড়িয়েছিলেন, আমি তার পাশে বসেছিলাম। কিছুক্ষণ নীরবতার পর খালা নিজেই কথা বলা শুরু করলেন। জানো আরিফ, আমার জীবনটা যেন এক খোলা চিঠি, যা কেউ পড়তে চায় না। তার কণ্ঠস্বর ছিল বিষণ্ণ। আমি তার দিকে তাকালাম। কেন খালা এমন কথা বলছ? কারণ আমার সব স্বপ্ন, সব আশা অপূর্ণ রয়ে গেছে। তানভীর সাহেব হয়তো আমাকে সব দিয়েছেন, কিন্তু তিনি আমাকে বুঝতে পারেননি। আমার মনের কথা কেউ শুনতে চায়নি। তার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি দ্রুত সেই জলবিন্দুটা মুছে দিলাম। আমি জানি খালা, আমি তোমাকে বুঝি। আমার কথায় এক গভীর আবেগ ছিল। খালা আমার দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা, তুই বুঝিস আরিফ? তুই কি সত্যি আমাকে বুঝিস? আমি তার হাতটা ধরলাম। হ্যাঁ খালা, আমি তোমাকে তোমার থেকেও বেশি বুঝি। তোমার একাকিত্ব, তোমার কষ্ট, তোমার অপূর্ণ স্বপ্ন সব আমি অনুভব করি। আমার কথাগুলো যেন খালার হৃদয়ে পৌঁছাল। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই মুহূর্তে আমাদের মাঝে সব বাধা, সব দূরত্ব ঘুচে গিয়েছিল। খালা ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখলেন। তার চুলগুলো আমার গালে এসে পড়ছিল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। সেই স্পর্শে যেন এক অদ্ভুত শান্তি ছিল, এক নীরব অঙ্গীকার ছিল। আরিফ, খালা ফিসফিস করে বললেন, তুই ছাড়া আমার আর কেউ নেই। তার কণ্ঠস্বর ছিল কান্নায় ভেজা। আমি তাকে আরও কাছে টেনে নিলাম। আমি সব সময় তোমার পাশে থাকব খালা, সব সময়। সেই রাতে আমরা সারা রাত জেগে রইলাম। পুরনো দিনের গল্প হলো, স্বপ্নের কথা হলো, আর হলো অনেক অকথিত কথার বিনিময়। খালা তার শৈশবের কথা বললেন, তার প্রথম ভালোবাসার কথা বললেন, যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। আমি মন দিয়ে শুনছিলাম। আমি তাকে আমার স্বপ্নগুলো বললাম, আমার ভবিষ্যৎ পরিকল্পনা বললাম। আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছিল, যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব ছিল না। রাত যখন গভীর থেকে গভীরতর হল, তখন খালা হঠাৎ আমার হাতটা চেপে ধরলেন। আরিফ, তুই কি জানিস আমার মনে মাঝে মাঝে কি হয়? আমি তার দিকে তাকালাম। তার চোখগুলো ছিল গভীর, রহস্যময়। কি হয় খালা? মনে হয় যদি আমার জীবনটা অন্যরকম হতো, যদি আমি অন্য কাউকে ভালোবাসতে পারতাম, তাহলে হয়তো আমি সুখী হতে পারতাম। তার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি জানতাম তিনি কাকে ইঙ্গিত করছেন। আমি খালাকে আরও কাছে টেনে নিলাম। আমাদের মুখগুলো খুব কাছাকাছি ছিল। আমি তার চোখে চোখ রাখলাম। সেই চোখে ছিল এক রাশ অব্যক্ত বেদনা, এক রাশ আকাঙ্ক্ষা। খালা, আমি ফিসফিস করে বললাম, যদি এমন কিছু হতো যা আমরা দুজনেই চাই কিন্তু বলতে পারি না। খালা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখগুলো ছলছল করছিল। তিনি ধীরে ধীরে তার মুখটা আমার মুখের দিকে এগিয়ে আনলেন। আমাদের ঠোঁট দুটো কাছাকাছি আসতেই বিদ্যুৎ চলে গেল। চারিদিক অন্ধকার হয়ে গেল। শুধু দূরে কোথাও একটা কুকুরের ডাক শোনা যাচ্ছিল। খালা দ্রুত আমার থেকে সরে গেলেন। আমি অন্ধকারেই তার হাতটা ধরলাম। খালা, খালা আমার হাতটা চেপে ধরলেন। না আরিফ, এটা ঠিক নয়। আমরা এটা করতে পারি না। তার কণ্ঠস্বর ছিল, কাঁপছিল। আমি জানতাম তিনি কি বলতে চাইছেন। আমাদের সম্পর্কটা সমাজের চোখে সম্পূর্ণ অবৈধ, অগ্রহণযোগ্য। আমি তাকে আবার কাছে টেনে নিলাম। খালা, সমাজের কথা বাদ দাও। তোমার মন কি বলছে? তোমার হৃদয় কি চাইছে? খালা আমার বুকে মাথা রাখলেন। আমার হৃদয় শুধু শান্তি চায় আরিফ, আর তোর পাশে থাকলে আমি সেই শান্তি অনুভব করি। তার কথাগুলো শুনে আমার চোখ ভিজে উঠল। সেই মুহূর্তে বিদ্যুৎ আবার চলে এলো। আলো জ্বলে উঠতেই আমরা দুজনেই অপ্রস্তুত হয়ে গেলাম। খালা দ্রুত আমার থেকে সরে গেলেন। তার মুখটা রক্তিম হয়ে উঠেছে। আমিও লজ্জিত চোখে মাথা নিচু করলাম। আমাদের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেই নীরবতা ছিল হাজারো অব্যক্ত কথায় ভরা। আমরা দুজনেই জানতাম এই রাতটা আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা হয়তো কখনো শেষ হবে না।
সেই রাতটা ছিল আমাদের খেলা করার রাত, আগুনের সাথে খেলার মতো এক বিপজ্জনক খেলা। আমরা দুজনেই জানতাম আমরা এমন কিছু করছিলাম যা সমাজের চোখে ভুল, কিন্তু আমাদের হৃদয় সেই ভুলটাকে সঠিক বলে মনে করছিল। সেই রাতে আমরা শারীরিক কোনো সীমা হয়তো অতিক্রম করিনি, কিন্তু আমাদের আত্মিক মিলন হয়েছিল। আমাদের হৃদয়ের গভীরতম অংশ একে অপরের সাথে মিশে গিয়েছিল। পরের দিন সকালে যখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, তখন আমাদের মাঝে এক অদ্ভুত পরিবর্তন এসেছিল। আমাদের চোখের ভাষায় ছিল এক গোপন অঙ্গীকার, এক নীরব বোঝাপড়া। খালা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল এক রাশ বেদনা আর এক রাশ ভালোবাসা। আমি জানতাম এই স্মৃতিটা আমাদের দুজনের জীবনে চিরকাল অমলিন হয়ে থাকবে। মাস পেরিয়ে বছর গড়াল। আমি আমার পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করলাম। খালা সাদিয়ার সাথে আমার যোগাযোগ আগের মতোই ছিল, কিন্তু সেই সম্পর্কের মধ্যে এক নতুন গভীরতা যোগ হয়েছিল। আমরা যখনই একা হতাম, আমাদের চোখের ভাষায় সেই রাতের স্মৃতি ভেসে উঠত। সেই রাতটা আমাদের দুজনের জীবনের সবচেয়ে মূল্যবান রাত ছিল, যেখানে আমরা একে অপরের আত্মাকে আবিষ্কার করেছিলাম, একে অপরের হৃদয়ের শূন্যতা পূরণ করার চেষ্টা করেছিলাম। সেই রাতটা ছিল আমাদের গোপন খেলা, যা শুধু আমরা দুজনেই জানতাম। আজও যখন আমি খালার বাসায় যাই, আজও যখন খালা আমার জন্য পছন্দের খাবার তৈরি করেন, আমি তার চোখে সেই রাতের স্মৃতি দেখতে পাই। আজও যখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দেন, আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগে। আমাদের সম্পর্কটা হয়তো সমাজের চোখে স্বাভাবিক নয়, কিন্তু আমাদের হৃদয়ের বন্ধনটা ছিল পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। এই ভালোবাসা, এই আবেগ, এই গোপন খেলাটা হয়তো চিরকাল আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, ল্যাবনি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।